আসসালামু আলাইকুম এভরিওয়ান। তীব্র ভালোবাসা গল্প লিখেছেন মরিয়ম আক্তার জ্যোতি। পর্ব 2। তুই আমাকে মিথ্যা বলেছিস, তাই না? তোর মনে হয় আমি তোকে মিথ্যা বলি? যাই হোক, তুই ফিরলে রাদীপ ভাই তোকে তার সাথে দেখা করতে বলেছেন। ও হ্যাঁ, পরীক্ষা কেমন হলো তোর? ওই বরাবরের মতো ভালো হয়েছে। সকাল থেকে কিছু খেয়েছিলি? না। হ্যাঁ, তা খাবি কেন? যখন গ্যাস্ট্রিকে লাড়া দেবে তখন বুঝবে। আরে রাগ করিস না, আজকে হলে কেন্দ্রে পৌঁছানোর পরপরই ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, আর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হলো, তাই আর খাওয়া হয়নি। খাওয়ার সময়ই পাইনি। বুঝেছি, এখন চল খেতে। হ্যাঁ যাব, তবে আগে রাদীপ ভাইয়ের সাথে দেখা করে আসি। আচ্ছা, আমি তাহলে যাই, তুই তাড়াতাড়ি আসিস। আচ্ছা। ক্ষমতার পাল বদলে এখন নতুন করে দৃশ্যপটে বাবার ছায়া মারিয়ে এবার ছেলে নামছে নির্বাচনের ময়দানে। একদাই যে ছিল উত্তরসূরি, আজ সেই দাবি রাখে সিংহাসনের। রক্তের সম্পর্ক এখন হয়ে উঠেছে রাজনীতির প্রধান হাতিয়ার। তাই ক্ষমতাকে হাতের মুঠে আনার জন্য আরিশ তৎক্ষণাৎ জামা কাপড় চেঞ্জ করে বেরিয়ে পড়ল। সকাল গড়িয়ে দুপুর, এখন পর্যন্ত বাড়ি না ফেরার নাম নেই। সব কিছু ঠিকঠাক করে আজ সে বাড়ি ফিরবেন, এটাই সিদ্ধান্ত নিল। আরিশের পাশাপাশি আয়ানও সকাল থেকে ওর পাশেই ছিল। বলতে গেলে আয়ান আরিশ দুজনেই দুজনার কলিজার বন্ধু। কেউ কারো কষ্ট বা অপমান সহ্য করতে পারে না। আরিশ এত বছর দেশের বাইরে থাকলেও প্রতিনিয়ত আয়ানের সাথে কথা হতো তার। আর আজ আয়ানের জন্য সে তার প্রিয়তার ক্ষণে ক্ষণে খবর পেয়েছে। প্রিয়তার খেয়াল রেখেছেন, যোজনগুলো জানতে পেরেছেন। ছেলেটা সেই আসার পরে বাসায় থেকে বেরিয়ে গেছেন। আপনি একটু দেখুন না কোথায় আছে। সানজিদা খান বললেন কথাটা। সময় হলে চলে আসবে তোমার ছেলে। ছেলে তো এখন আর ছোট নেই যে আমাদের কথা শুনবে। সে তার নিজের ইচ্ছায় চলে। সাফওয়ান খান বললেন কথাটা। ফোন দিলাম, কতবার রিং হলো, তবে রিসিভ করেনি। দুপুর হয়েছে, খাবার দাও, আরিশ চলে আসবে। হ্যাঁ। জ্যোতি সাদা রঙের একটা গোল ফ্রক পরেছেন। ড্রেসিং টেবিলের সামনে কোমরের লম্বা পর্যন্ত চুলগুলো আশ্রে নিল, ফর্সা গালে হালকা ক্রিম মেখে নিল। ব্যাস, এতেই তাকে মাশাআল্লাহ। সম্পূর্ণ রেডি হয়ে জ্যোতি রাদীপের রুমে আসেন। তুমি আমাকে ডেকেছিলে ভাইয়া? হ্যাঁ, তবে তুমি আমাকে ডেকেছিলে এতটুক ঠিক ছিল। ভাইয়াটা না বললেও হতো। জ্যোতি রাদীপের কথা শুনে মুচকি হেসে বলল, আপনি আমার বড় ভাই, তাই তো আপনাকে ভাইয়া বললাম। ইস, তোমার হাসিটা কত সুন্দর, কত আকর্ষণীয়। বুঝলাম না। এই যে তোমার হাসি দিলা, তোমার ফর্সা গালে দুটো টোল পড়লো, এটা আবার গোলাপি রাঙা ঠোঁটের নিচে কালো একটা তিল, কত সুন্দর আকর্ষণীয় তোমার তিল, যা আমাকে বরাবরের মতোই মুগ্ধ করে। জ্যোতি রাদীপের কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে, তাই কিছুটা সংকোচ নিয়ে বলল, তুমি আমাকে কেন ডেকেছিলে ভাইয়া? তোমার জন্য একটা গিফট আছে। গিফট না আম্মুর কাছে দিয়েছ? সেটা তো সবার সাথে পাওয়া গিফট। তোমার জন্য স্পেশাল একটা গিফট এনেছি। সত্যি? হ্যাঁ। একটু অপেক্ষা করো, এখনই দিচ্ছি। কিছুক্ষণ পর একটা শপিং ব্যাগ এনে জ্যোতি হাতে দেয় এবং হাসি মুখে বলে, তুমি বলেছিলে না তোমার একটা ফোন চাই, তাই তোমার জন্য বাহির থেকে নিয়ে আসলাম। কি ফোন? অবিশ্বাস্য কণ্ঠে বলল জ্যোতি। প্যাকেট থেকে গিফট পেপার মোড়ানো একটা বক্স বের করে ঘুরিয়ে ফিরে দেখতে থাকলো। তুমি খুশি হয়েছ? আরে কি বলো, আমি খুশি মানে এতগুলো খুশি। হাসি মুখে 2 হাত গোল করে বলল, তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। শোনা মেয়ে, আমাকে একদম ভাইয়া বলে ডাকবে না। তাহলে তোমাকে কি বলে ডাকবো? সেটা তোমার ইচ্ছা। তুমি তো আমার অনেক বড়, তাই তোমাকে ভাইয়া বলে ডাকবো। বলে চলে যেতে নিলে রাদীপ পিছন থেকে আবারও ডেকে উঠে বলল, তোমার কালো চুলগুলো অনেক সুন্দর, একদম তোমার মতো। জ্যোতি আর দাঁড়ালো না। এসব তার নিত্যদিনের কারবার। যখন রাদীপ দেশের বাইরে ছিল তখন জ্যোতির সাথে সব সময় ভিডিও কলে কথা হতো, আর তখন বিভিন্ন কথা বলে জ্যোতিকে লজ্জা দিত। জ্যোতি তেমন কিছু মনে করতো না, বড় ভাই মনে করে। টেবিলে খাবার পরিবেশন করেছেন সানজিদা খান। সকলকে খেতে আসার জন্য তিনি তাগিদ দেন। একে একে বাড়ির সকলে টেবিলে খেতে এসে বসল। তার কিছুক্ষণ পরে জ্যোতি সিঁড়ি দিয়ে নেমে এসে টেবিলে বসতে নিলেই সানজিদা খান বললেন, সবাই খেয়ে নিক, তারপর থালা বাসনগুলো ধুয়ে তারপর খেতে বসবি। জ্যোতি আর বসলো না, কষ্টও পেল না, এটা সে প্রতিদিনই শোনে। এই চুপচাপ টেবিল থেকে কর্নারে গিয়ে দাঁড়াবে, তখনই জ্যোতির মা মোমেনা খান বললেন, রাদীপের সাথে যে আরিশ দেশে ফিরবে সেটা আমরা কেউ জানতাম না, তাই ওর রুমটা গোছানো হয়নি। যতক্ষণ আমরা সবাই খাবো, তুই গিয়ে আরিশের রুমটা সুন্দর করে গুছিয়ে মুছে দিয়ে আসবি। ইভা ফারি কিছু বলতে নিলে মোমেনা খান রাগী দৃষ্টিতে তাদের দিকে তাকায়। মোমেনা খানের দৃষ্টি দেখে জ্যোতিও আর কিছু বলার সাহস পেল না।
সহসা আরিশের প্রতি মনে একরাশ ভয় নিয়ে রুমের দিকে এগোলো। আরিশ যেন বাসায় না আসে আল্লাহ আল্লাহ করতে করতে রুমের প্রায় সব কাজ গোছানো শেষ করে সমস্ত শরীর ঘেমে নিয়ে একদম জুবুথুবু হয়ে গিয়েছে। সাদা জামাটা হওয়ার কারণে শরীরের অনেকটা জায়গায় স্পষ্ট বোঝা যাচ্ছে। অতিরঞ্জিত গরমের বিরক্ত হয়ে গায়ের ওড়নাটা বিছানার এক কোণায় রেখে ঘর মোছার জন্য বালতিটা হাতে নিল। ঘরে মোছার শেষ পর্যায়ে হুট করে আরিশ হুঙ্কার ছাড়তে ছাড়তে রুমের ভিতর প্রবেশ করে। ঠাস করে দরজাটা লাগানোর শব্দ পেয়ে জ্যোতি মৃদু কেঁপে ওঠেন। তাড়াতাড়ি করে পিছনে ঘুরে আরিশকে দেখে তার চোখ দুটো ছানা বড়া হয়ে যায়। ওদিকে আরিশেরও সেম অবস্থা। সামনে সেই ফেলে রেখে যাওয়া ছোট বাচ্চা মেয়েটাকে চোখের সামনে এত বড় হতে দেখে আরিশে জ্যোতির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করলো। জ্যোতির গায়ে ওড়না নেই, চুলগুলো খোপা করা, শরীরের আকর্ষণীয় অনেক জায়গায় স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা দেখে আরিশ বাঁকা হাসলো। কালো প্যান্ট, কালো টি শার্টের ভিতরে সাদা গেঞ্জি, চুলগুলো সামনের দিকে অগোছালো, হাতে ব্র্যান্ডের ঘড়ি, গায়ের রংটা অনেক ফর্সা, লম্বা 6 ফিট। সব মিলে ছোট ধরনের একটা ক্রাশ খেলো জ্যোতি। কিছুক্ষণ আরিশের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকার মধ্যেই ওর কানে আসে কঠিন কণ্ঠের বলা কিছু কথা। তোকে আমার রুমে আসার পারমিশন কে দিয়েছে? আর তোর সাহসী বা হলো কী করে আমার রুমে আসার? এতটুকু কথা যথেষ্ট ছিল জ্যোতির ভয়ে বাড়িয়ে দেওয়ার জন্য। তার জন্য এই বাড়ি ছেড়েছিল আরিশ, তার জন্যই এতটা বছর সে এই বাড়ি থেকে অনেক দূরে। এখন এতটা বছর পর বাড়ি ফিরে তার উপরই রাগ দেখিয়ে যদি আবার চলে যায়, তাহলে বাড়ির প্রতিটা মানুষ এবার বাড়ি থেকেই ওকে বিদায় করে দেবে। সেই ভয়ে কিছুটা পিছিয়ে গেল জ্যোতি। বিশ্বাস করেন ভাইয়া, আমি আপনার রুমে মোটেও আসতে চাইনি। আম্মু বলল আপনার রুমটা পরিষ্কার করে দিতে, তাই এসেছি। বয়সের সাথে সব কিছু তো বড় হয়ে গিয়েছে তোর। এখন দেখি আগের চেয়ে অনেক হট লাগছে। আরে তুই মানে বুঝতে পারছিস না? কাছে আয়, কি বড় হয়ে গিয়েছে ধরে দেখাই, তাহলে বুঝতে পারবি। জ্যোতি আরিশের কথা শুনে ভুরু কুঁচকে নিজের শরীরের দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। এবার আরিশের কথার মানে কিছুটা হলেও বুঝলো। বোঝার সাথে সাথে নাউজুবিল্লাহ পড়ে বিছানার কাছে গিয়ে ওড়না গায়ে ভালোভাবে জড়িয়ে বলল, আপনার রুম পরিষ্কার হয়ে গেছে, আমি এখন যাই। যেতে বলেছি। দুপা সামনের দিকে আসে আরিশ। পা দুটো থমকে যায়। জ্যোতি ওখানেই দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, থেকে কি করব? আমি চুমু খাবো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলো আপনি কি বলতেছেন ভাইয়া? বারবার কথা শেষে ভাইয়া ডাক শুনে আরিশের আগের থেকে দাউ দাউ করে রাগটা যেন আরও জল করে ওঠে। তাই তেড়ে গিয়ে জ্যোতি দুবাহু চেপে ধরে রুক্ষ কণ্ঠে বলল, কোনো ভাইয়া হই না আমি, তোর ভাতার হই, বুঝেছিস? আস্তাগফিরুল্লাহ, বিদেশে গিয়ে মনে হয় মাথাটাও পাগল হয়ে গিয়েছে। কি সব গাঁজাখড়ি কথা বলছেন? আবার কত জোরে আমার বাহুটা চেপে ধরে রেখেছে। মনে মনে আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য মোস্টামস্তি করে কিছু বলতে যাবে, তার আগেই আরিশ বলল, অন্যের মুখে প্রশংসা শুনতে খুব ভালো লাগে তোর, তাই না? তাদের থেকে অ্যাটেনশন পেতে ভালো লাগে, তাই না? তাদের সামনে ঢ্যাং ঢ্যাং করতে তার খুব ভালো লাগে, তাই না? আর আমার সামনে আসলেই ছোটোবেলা থেকে যত সব নাটক শুরু করিস, তাই না? আজ তোর এই নাটকের শেষ বই আনবো আমি। জ্যোতির জামা দুটো সাইডে শক্ত করে মুঠো ধরে কোনোরকম তোতলাতে বলল, আমি এমন কি করেছি যে আমাকে দেখার সাথে সাথে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন? কি করেছিস, তাই না? আজ বোঝাচ্ছি কি করেছিস। বলে ওকে ছেড়ে একটা মোটা দড়ি এনে ওর হাত দুটো বাঁধতে থাকে। হাত বাঁধা দেখে কান্না জড়িত কণ্ঠে জ্যোতি বলল, এভাবে হাত বাঁধছেন কেন? ব্যথা পাচ্ছি তো আমি। ব্যথা পা গিয়ে তুই আজ সারা রাত এভাবে বাঁধা থাকবি? ভাইয়া দোহাই লাগে আপনার, পরশু আমার পরীক্ষা আছে, আমাকে এভাবে আটকে রাখবেন না ভাইয়া, আমি পড়তে পারবো না, পরীক্ষা ভালো হবে না, প্লিজ আমাকে যেতে দিন। বিশ্বাস করুন, মরে গেলেও এই রুমে আর পা রাখবো না, কোনো দিন না। এই রুমে তো শুরু, এই রুমেই তো শেষ।